সুস্পষ্টতা সরকারের কাছে দাবি করছি। কারণ বিবেচনা করিবে, নাও করতে পারে, এই ধরনের অস্পষ্টতার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ফেলে দিতে পারবো না। আরেকটি বিষয় যেটা এসেছে বর্তমান সবচেয়ে গণভোট নিয়ে। গণভোট কি আগে হবে নাকি পরে হবে? আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক। এই কুতর্কের মধ্যে আমরা জড়াবো না, বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা। কারণ আমরা বারবার বলছি, এই ইলেকশন কমিশনের যে কমিশনারগণ রয়েছেন, কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে। ফলত এস্টাবলিশমেন্টের অংশ জায়গায় যখন এই ধরনের ভাগ বটোয়ারা হয়, এটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু হলো ইলেকশনের মধ্যেও পড়বে। তো যারা আপনারা, আমি মনে করি যে এখানে যারা রয়েছেন তারা কেউ এই ভাগ বটোয়ারা অংশগ্রহণ করেন নাই, কারণ ওনাদের কিছু প্রিন্সিপাল ইথিক্যাল জায়গা রয়েছে। ফলত আপনাদেরও এটা নিয়ে কথা বলা উচিত যে এই ধরনের কয়েকটি দল এবং মিলিটারির মধ্যে ভাগ বটোয়ারা যে কমিশনটা গঠিত হয়েছে, সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে। এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে, আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কিভাবে সুন্দর সুষ্ঠু ভোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কিভাবে গঠন করতে পারি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে, আমরা সেই কুতর্কে জড়াবো না। কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে, আমরা সেই কাজগুলোতে ফোকাসড হয়ে আছি। এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউসের যে পিয়ার, সেটা লোয়ার হাউসের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হেলো বানিয়ে দিলেন। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে, এটা স্পষ্টত হচ্ছে। গণভোট প্রশ্নেও জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে, তাহলে ইলেকশনের দিনে গণভোট করি। এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হা অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে। এখন তাদের না বলার কোনো অপশন নাই, তাদের এটা আগেই ভেবেচিন্তে করা উচিত ছিল। কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা, আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই, সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে, ডক্টর ইউনূসের কোর্টে এখন বল। উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলায়া যায়, কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা। কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল। উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান। তো এই যে ড্রাফটটা হয়েছে, ড্রাফটটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে, কারণ আসিফ নজরুলের উপর আমাদের সেই আস্থাটা নেই। এই ড্রাফট সুপারিশমালা যখন উনি করবেন, উন্মোচিত না করে উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন। সেজন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলে যদি দেখি সুপারিশমালা অনুযায়ী ঠিক আছে, আমরা সাইন করে দিব। এবং যেহেতু এই কনসেনসাস কমিশনের যে রিপোর্টটা এসেছে, যেহেতু আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাচ্ছি, যেহেতু এটার ভিত্তিমূল গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে। আর সেই জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান হলো শহীদ মিনার। শহীদ মিনারে উনি যাবেন, উনি তো একটু আস্তে আস্তে এমনি হাঁটেন, সুন্দরভাবে যাবেন, পুরো বাংলাদেশকে ডাকবেন, আমরাও যাব, সবাই এখানে উপস্থিত হবেন। আপনি সেখানে বসবেন, আদেশ জারি করবেন, আদেশে সাইন করবেন। তবে আমাদের আহ্বান থাকবো, রাজনৈতিক দলগুলোকে একটু নিচে রাখবেন, শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে একটু উপরে রাখবেন। এবার
আদেশ জারি করবেন, বাংলাদেশ আপনার সাথে থাকবে। আর কনসেনসাস কমিশন যে সুপারিশমালা দিয়েছে, অনেকেই বলছে তারা অনৈক্য সৃষ্টি করছে। তা আমরা এখানে বলবো যে কনসেনসাস কমিশনকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল। কেন চালানো হয়েছিল? আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য। বিএনপি এই কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে পায়তারা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই জায়গাটা ঠেকিয়ে দিয়েছে। তাদের উপর নতুন করে আরেকটা বর আবির্ভূত হয়েছে, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না, কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল। ওবায়দুল কাদের বলেছিল 5 লাখ লোক মারা যাবে, আমরা একটা লোকের গায়েও হাত দেই নাই। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। কিন্তু যদি বাধা দিতে আসেন, সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব। এবং আপনারা যারা রাজনীতি করছেন, রাজনৈতিক মহলে আছেন, যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে, পড়া টেবিলে চলে গিয়েছে, আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাস নিয়ে নামতেও জানি। সেই জন্য বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। এই জন্য আমরা বলবো, বিএনপি একটি বড় দল, আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না। আর ডক্টর ইউনূস না দিতে পারেন, তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয়, তো যারা উপদেষ্টাদের লক্ষ্য করে কথা শেষ করব, যারা 1 বছর আরাম কেদারায় বসে বসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লুপাট করেছেন, সার্ভিস দিতে যথেষ্ট একটা প্রোগ্রাম দল নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে, প্রিন্সিপাল বেসড। এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, কিন্তু আল্লাহর রাস্তায় আপনারা সিটের কাছে বিক্রি হবেন না কেউ। একটা সিট না পাইলে কি হবে? আপনার মন্ত্রী না হলে কি হবে? মরার পরে যদি আপনার কবরে কেউ থুতু দেয়, একটি সিট দিয়ে আপনি কি করবেন? এজন্য আপনাদের কাছে আমাদের অনেক আশা রয়েছে, এই আশা আপনারা নষ্ট করবেন না। আমার প্রতি আপনাদের কষ্ট হবে, আমার প্রতি আপনাদের হতাশা আসবে, ব্যক্তিগত জায়গা থেকে বলি নাই, আপনাদের ভালোর জন্যই বলেছি। দোয়া রাখবেন, আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ আবার আমাদের রাজপথে দেখা হবে। রাজপথে লড়াই নামতেছে, সে লড়াই ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।